স্বাধীনতার ইতিহাস এবং ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে দিতে উদ্যত হয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত আমরা এগুলোর মধ্যে নাই। ছাত্ররা, সাধারণ ছাত্ররা কখনো কোনো দলকে সাপোর্ট করে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক পদত্যাগ করেছে নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এরই মধ্যে নাহিদ ইসলাম কথা বলেছেন সাংবাদিকদের সামনে এবং তিনি নিশ্চিত করেছেন তিনি পদত্যাগ করেছেন। তিনি আর কি বলেছেন সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি এবং এই পদে তিনি কারো নাম বলেছেন কিনা বা কে আসতে পারেন সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা সে বিষয়ে যদি একটু বলেন। নাহিদ ইসলাম তিনি তার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন কিংবা তিনি পদত্যাগ করে ফেললেন। এদিকে হঠাৎ করেই ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন পরিস্থিতিতেই ভারত থেকে ভয়াবহ এক বার্তা দিলেন শেখ হাসিনা। তবে কি তিনি আবারও দেশে বিপদে ডক্টর ইউনূস এবং তার সমন্বয়ক? বিস্তারিত জানতে দেখতে থাকুন। এবছর জাতীয় নির্বাচন করা কঠিন হবে বলে রয়টার্সকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদের অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া ও নতুন দল গঠন করা থেকে শুরু করে সেকেন্ড রিপাবলিক নিয়ে সমালোচনার জবাবও দেন এনসিপি প্রধান। যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করেছে, এই দলটির একদম কি পয়েন্টে যিনি বসে আছেন নাহিদ। জুলাই অভ্যুত্থান থেকে উপদেষ্টা থেকে সরাসরি একদিন পরেই তিনি দলটির প্রধান, মানে প্রধান পদেই তার লাইফের এই সময়টা অতিবাহিত হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জনাব ভলকার তুর্ক গতকাল ছোটখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায়। আমাদের গণঅভ্যুত্থানের যে ইতিহাস আমরা লিখতে থাকবো সারা জীবন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেন। জিস আলমের উপস্থিতি ঘিরে মারামারি, 13 সেলাই লেগেছে নর্থ সাউথের এক ছাত্রের, 72 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়ার দাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত আমরা এগুলোর মধ্যে নাই। ছাত্ররা, সাধারণ ছাত্ররা কখনো কোনো দলকে সাপোর্ট করে না। সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীদের ভেতর তৈরি হয়েছে চরম বিরোধিতা। সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদেরকে দেশের নতুন স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়ে আজ সারাদিন বিক্ষোভ মিছিল করেছে। কোঠা আন্দোলন থেকে শুরু করে বর্ণাঢ্যদের সাহায্য সহযোগিতায় প্রায় সব স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কিন্তু বর্তমানে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাদের অদ্ভুতুরে কাজের জন্য। আন্দোলনের পর উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে থাকেন। কখন হল খুলবে, কখন ক্লাস হবে, এই সকল সিদ্ধান্তই আসে সমন্বয়কদের কাছ থেকে। সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সমন্বয়কদের ভেতর চরম বিরোধিতা শুরু হয়েছে, যেখানে সমন্বয়কদের কোনো সিদ্ধান্তই মানছে না সাধারণ শিক্ষার্থীরা। মূলত হল না খুলে দেওয়ার কারণে এই বিরোধিতা শুরু হয়েছে। ফলাফল, সমন্বয়কদের সাথে বিরোধিতা করায় এটি এখন আন্দোলনের রূপ নিয়েছে। আমাদের স্বাধীনতার ইতিহাস এবং ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে দিতে উদ্যত হয়। তবে বাংলাদেশের মানুষ কিন্তু থেমে থাকেনি। জীবনের ঝুঁকি নিয়েও ওই 7ই মার্চের ভাষণ প্রতি বছর তারা বাজাতে শুরু করে। 1996 সালে দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। গণতান্ত্রিক অধিকার ক্যান্টনমেন্ট থেকে জনগণের হাতে ফিরিয়ে দেয়। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান দায় মুক্তি অধ্যাদেশ দিয়েছিল এবং যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু হয়েছিল সেই বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের
বিচার শুরু করে এবং এই বিচারের মধ্য দিয়েই বাংলাদেশে বিচারহীনতার যে কালচার শুরু হয়েছিল তা বন্ধ হয়ে যায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় বাংলাদেশে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, জাতি গ্লানিমুক্ত হয়। এবং আমরা বিশেষ করে আওয়ামী লীগ সরকার সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে ৫ম তফসিলে অন্তর্ভুক্ত করি। স্বাধীনতার ঘোষণাপত্র যেটা ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগরে যেটা পাঠ করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, সেই ঘোষণাপত্র আমরা সংবিধানে সংযুক্ত করি, কারণ এটা একটা ঐতিহাসিক দলিল। ৭ই মার্চের ভাষণ, এই ভাষণ বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। ২০১৩ সালে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক এবং দার্শনিক জ্যাকব এফ ফিল্ড বিশ্বের বিভিন্ন ভাষণ নিয়ে গবেষণা করে। প্রায় ২.৫ বছরের বিশ্বসেরা জনগণকে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে সরকারি, বেসরকারি অথবা সামরিক যত নেতৃত্বের ভাষণ দেওয়া হয়েছিল সেগুলি নিয়ে গবেষণা করে তিনি একটি সংকলন তৈরি করেন। সেই সংকলনটির নাম দিয়েছিলেন উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি। এই সংকলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং জাতিসংঘে ইউনেস্কো ২০১৭ সালের ৩০শে অক্টোবর এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলিলে স্বীকৃতি প্রদান করে। শুধু তাই নয়, ইউনেস্কো মনে করে এই ভাষণটির মাধ্যমে জাতির পিতা প্রকারান্তরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি আজ বাঙালি জাতির জন্য এক বিরল সম্মান ও গৌরবের স্মারক। জয় বাংলার স্লোগান আমাদের উচ্চ আদালত হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে মন্ত্রিপরিষদ বিভাগ এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে। অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগ তৃতীয়বার ২০০৯ সালে সরকার গঠন করার পর বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নতি করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত করে। ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করেছি, ঠিক সেই সময় আমরা এই স্বীকৃতিটা পাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ২০২৪ সালে নির্বাচনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে, কিন্তু তখনই এক বিশাল চক্রান্ত শুরু হয়েছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় একটা চক্রান্ত চলেছে, আর এই চক্রান্তের মধ্য দিয়েই আজ বাংলাদেশে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস বাহিনীও
দেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস একে একে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন ধানমন্ডি ৩২ নম্বর সড়কে, যেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর যে বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, যে বাড়িটি উত্তরাধিকার সূত্রে আমি আর রেহানা পেয়েছিলাম, আমরা তা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করি এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের হাতে অর্পণ করে দিই। জনগণের সম্পত্তি জনগণের হাতে ফিরিয়ে দিই। কিন্তু আজকে আমরা দেখি অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন মুছে ফেলে দিচ্ছে একের পর এক। কোনো কোনো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের নামের পরিবর্তে কুখ্যাত স্বাধীনতা বিরোধীদের নাম বসিয়েছে। এমনকি সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেই ভাষণও রাষ্ট্রাচারের সকল অংশ থেকে বাদ দেওয়া হয়েছে। যে জয় বাংলা স্লোগান দিয়ে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, সেই জয় বাংলা স্লোগানও আজকে বাতিল করা হয়েছে। এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুস গং পরিকল্পিতভাবে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন সমূহকে ধূলিসাৎ করার অপতৎপরতায় লিপ্ত। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই দেশ বিরোধী ও জনগণ বিরোধী অপশক্তির বিরুদ্ধে গণশক্তির জাগরণ আশু প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এই জনগণের শক্তিকেই আমাদেরকে আরো সুসংহত করতে হবে, কারণ এদেশের প্রতিটি অর্জনের ক্ষেত্রে জনগণের শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। কাজে এই গণশক্তিকে রক্ষে সাধ্য কারো নেই। উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে এই অপশক্তিকে অবশ্যই বাংলার মাটি থেকে দূর করতে হবে। আমি মনে করি সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে বাংলাদেশকে যে আর্থসামাজিকভাবে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে, দেশের মানুষের জীবন যে বিশ্বাস উঠেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিচারহীনতা, মানুষের জীবনের নিরাপত্তা, ঘরে বাইরে সর্বক্ষেত্রেই যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে, এখান থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে হবে। বাঙালি জাতির জীবনের শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে আরো সমুন্নত করতে হবে। আমি বিশ্বাস করি জয় বাংলা স্লোগান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এর 7ই মার্চের ভাষণ যুগে যুগে বাঙালিদের বিশ্বের বুকে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে এবং মা ও মাতৃভূমির পক্ষে লড়াই সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। সার্জিস আলমের উপস্থিতি ঘিরে মারামারি, 13 সেলাই লেগেছে নর্থ সাউথের এক ছাত্রের 72 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়ার দাবি। দর্শক, বসুন্ধরা আবাসিক এলাকায় সার্জিস আলম গত রাতের আগে রাতে তিনি গিয়েছিলেন। তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয় সেখানে আছে, ইন্ডিপেন্ডেন্ট, নর্থ সাউথ, সেখানে কথাবার্তা বলেছেন, মত বিনিময় করেছেন। তারপরে এক পর্যায়ে একদল ছাত্র তাকে ঘিরে বিক্ষোভ করে। তারপরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি হয়। এর মধ্যে অবশ্য কোনো রকমে নিয়ন্ত্রণ করে বা পরিস্থিতি কন্ট্রোল করে বা পরিস্থিতি যখন নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন সার্জিস আলম চলে যান। তারপরে ওই দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে সার্জিস আলম এই ঘটনার জন্য ছাত্র দলের এক নেতাকে দায়ী করেন। এখন দেখা যাচ্ছে শিক্ষার্থীরা আবার এটা তারা প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যে ওই ছাত্র দলের নেতার নেতৃত্বে একদল তরুণ বা যুবক তাদের উপর হামলা করেছে। এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বেশ ভালো মতো আহত হয়েছে। মোহাম্মদ মুশতাক তাহমিদ নামের MBA ওই শিক্ষার্থীর পিঠে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। সেখানে 13টি সেলাই দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আহত মুশতাক তাহমিদ গতকালকে বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই সময় তার সঙ্গে আরো 4 শিক্ষার্থী উপস্থিত ছিলেন। হামলার জন্য মুশতাক তাহমিদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ছাত্রদল নেতা পরিচয়ধারী আহমেদ শাকিল এবং তার সহযোগী মাসরুরকে দায়ী করেছেন। আগামী 72 ঘন্টার মধ্যে এই ঘটনায় থানায় মামলা গ্রহণ এবং দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন তিনি। গতকাল রাতের ঘটনার বিষয়ে মুশতাক আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সার্জিস আলম বুধবার রাত 8টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ঘাট পাড়ে যান। সেখানে অনেকের সঙ্গে কথা হয়। তিনি কেন আগেই সেখানে আসেননি, গণ অভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের পরিবারকে দেখভাল সহ নানা বিষয়ে তার কাছে অনুযোগ করেন শিক্ষার্থীদের অনেকে। অর্থাৎ তিনি কেন আগে আসেননি এবং হতাহতদের অনেকেই তার কাছে অনুযোগ করেন। এই আলাপচারিতার এক পর্যায়ে রাত 10টার পর সার্জিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর ফটকের সামনে যান। কিছুক্ষণ পর সেখানে ছাত্র দলের পরিচয় দিয়ে 35-40 জনের মতো ছেলে সার্জিস আলমের উপস্থিতির প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 গালে জুতো মারো, তালে তালে সহ বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেন। অর্থাৎ ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বঞ্চিত হয়েছে এই নতুন যে ছাত্রদের সংগঠন করার ক্ষেত্রে, সেই বিক্ষোভটা সার্জিস আলমের সামনে তারা উপস্থাপন করে। এক পর্যায়ে ওই প্রতিবাদকারীদের সঙ্গে সার্জিস আলম এবং তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয় জানিয়ে মুশতাক তাহমিদ বলেন, তারা সার্জিস আলমের উপর আক্রমণ করতে গেলে তিনি থামানোর জন্য এগিয়ে যান। তখন তার উপর হামলা হয়। এ সময় আহমেদ শাকিল আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং মাসরুর মাথায় কামড় দেন বলে জানান তাহমিদ। হামলাকারীদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কেউ ছিলেন না জানিয়ে মুশতাক তাহমিদ বলেন, আহমেদ শাকিল ও মাসরুর রাজনৈতিক দলের হলেও তাদের আমি কোনো রাজনৈতিক দলের নেতা মনে করি না। আমি মনে করি তারা সন্ত্রাসী। তাদের সন্ত্রাসী হামলায় আমার শরীরে 13টির মতো সেলাই লেগেছে। আমি নিজেও কোনো রাজনৈতিক দলের নই। আমি বিভিন্ন সময় কোটা বিরোধী আন্দোলন সহ ছাত্রদের বিভিন্ন দাবির পক্ষে আন্দোলনে সক্রিয় ছিলাম। যাই হোক, সেটা যাই বলুক না কেন, কিন্তু এই যে হামলা, এই যে মারামারি, কেন? সার্জিস আলমের কি যাওয়ার অধিকার নেই? তার অধিকার আছে। আবার তার উপরে বিক্ষোভ করে এরকম মারমুখী আচরণ, এটাও তো গ্রহণযোগ্য নয়। যারাই করুক না কেন, তাদের যদি কোনো বক্তব্য থাকে, দাবি থাকে, সেটা বলতে পারে, আলোচনা করে। এই যে এক ধরনের পাল্টাপাল্টি, এটা খুবই খারাপ। কারণ এখন হাসিনা মুক্ত বাংলাদেশে এখনো যদি গণতন্ত্রের চর্চা না হয়, এক পক্ষ আর এক পক্ষকে টিকতে দেবে না, তাদেরকে প্রতিহত করবে, এই যে এক ধরনের হিংসাত্মক মনোবৃত্তি জাগ্রত হচ্ছে এবং সমালোচনাকে সহ্য করতে না পারা, প্রতিপক্ষকে একেবারে গ্রহণ
করতে না পারার যে মানসিকতা এবং তাদেরকে উৎখাত করে দেব, তাদেরকে আর এখানে অবস্থান করতে দেব না, এই মনোভাবটা এটা খুবই অশনি সংকেত। ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক তিক্ততা যদি বাড়তে থাকে তাহলে তো সহাবস্থানে থেকে গণতন্ত্রের চর্চা প্রায় অসম্ভব হয়ে যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জনাব ভলকার তুর্ক গতকাল ছোটখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায়। আমাদের গণঅভ্যুত্থানের যে ইতিহাস আমরা লিখছি, লিখতে থাকবো সারা জীবন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে। আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায়, কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে। আমি ভলকার তুর্কের উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউর একটা অংশ পড়ছি, বাংলাদেশের প্রায় সকল পত্রিকা এটাকে পাবলিশ করেছে। সেখানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন স্টিফেন সাকার, দ্য ইন্টারভিউয়ার। এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এর জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ভলকার তুর্ক। ব্যাপারটা হচ্ছে জাতিসংঘ বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে, সেটা তাকে দেখানোর যখন চেষ্টা হলো তখন তুর্ক বলছেন বাংলাদেশকে নিয়ে আসছেন। এটা কথা প্রসঙ্গে এসছে, উনি যে আসলে ঠিক উনি চ্যালেঞ্জ হয়ে আসলে কথাটা বলেছেন, এটা আসলে ওপেনলি এভাবে আর বলা হয়নি। তিনি বলছেন, আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। শেখ হাসিনার সে সময় ছাত্রদের উল্লেখ করছেন যেখানে ব্যাপক দমনপীড়ন চলছে। তারপর বলছেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি, এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার তুর্ক স্পষ্টভাবে দাবি করছেন যে তার এই হুমকি, এটা হুমকি আসলে, এটা ভদ্র ভাষায় বলা হয়েছে, সেনাবাহিনীকে কি ভাষায় বলা হয়েছিল জানি না, কিন্তু বলাটা একদম স্পষ্টভাবে হুমকি যে তোমরা যদি শেখ হাসিনার পক্ষ হয়ে এই নিরীহ জনগণের উপরে হত্যাকাণ্ড চালাও, গুলি চালাও, তাহলে তোমরা আর সৈন্য পাঠাতে পারবে না। মুহূর্তে আমাদের নিশ্চয় মনে পড়ে গেছে 1-11-র সময় একই ধরনের একটা আলাপ সামনে এসেছিল। সেই ক্ষেত্রে একটা চিঠি এবং এরকম কোনো দায়িত্বশীল মানুষের পক্ষ থেকে এটা আমরা শুনিনি। বলা হয় যে একটা ফেক চিঠি, সেই চিঠিটাও জেনুইন ছিল না বলে এই আলাপ আছে এবং মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। একটা ফেক ফ্যাক্স দেখিয়ে বলা হয় যে সরকার 1-11 যদি ওই সরকারটা তৈরি না হয় তাহলে যেভাবে আগের সরকারটা ছিল সে সময় একটা কাগজে কলমে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা ভেঙে নতুন সরকার যদি তৈরি না হয় তাহলে সেনাবাহিনীর সদস্যরা আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারবে না, এরকম একটা ফেক চিঠি দেওয়া হয়েছিল এবং তাতেই কাজ হয়েছিল বলা হয়। এবারকারটা ফেক বলতে পারছি না, কারণ অত্যন্ত দায়িত্বশীল পদে থাকা অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ এটা বলেছেন। একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার যে এই ধরনের পদক্ষেপ যদি জাতিসংঘ নেয়, এটা সেনাবাহিনীতে এটাই যথেষ্টের বেশি কারণ সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য। কারণ শুধু অফিসারদের কথা বলছি না, ওখানে সেনা সদস্য যারা আছেন, সোলজার যারা আছেন, তাদেরও খুবই বৈধ একটা চমৎকার উপার্জনের পথ। আমি রাষ্ট্রের কথা বাদ দিই, দেশের জন্য তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন। এটা শুধুমাত্র যে তারা নিজেরা যাচ্ছেন তার কম্পেনসেশন তা না, আমরা প্রচুর সামরিক যান বা অন্যান্য যানবাহন যা যা নিয়ে যায় সেগুলো ভাড়াও পাই আমরা প্রচুর। আমাদের এই যে এপিসিগুলো পৃথিবীর সবচেয়ে বেশি, আমাদের সেনাবাহিনী এত বড় না কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি এপিসি থাকা দেশগুলোর মধ্যে একটা আমরা। এবং আমরা শেখ হাসিনার সময় UN লেখা এপিসি মাঠে থাকা নিয়ে তো অনেক কথা হয়েছে, নিশ্চয়ই আমাদের মনে আছে। ওগুলো আসলে মিশনে থেকে ফিরে এসছে হয়তো, তো ওগুলো রং চেঞ্জ করা হয়নি তখনও। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা সবকিছু দিয়ে রাষ্ট্র অনেক আর্ন করি, কিন্তু তার চেয়ে জরুরি কথা আসলে রাষ্ট্র যদি সরিয়েও রাখি, ব্যক্তিগতভাবে অফিসার্সরা, সৈন্যরা প্রত্যেকে খুবই সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আর্ন করেন এই মিশনগুলো থেকে। এবং বাংলাদেশ যেহেতু লিডিং একটা দেশ, এই ক্ষেত্রে প্রচুর সৈন্য সদস্য উপার্জন করেন। তো সেটা বন্ধ হওয়া ইটসেলফ একজন মেইন কমান্ডারের পক্ষে, সেনা প্রধানের পক্ষে ওই সিদ্ধান্ত মেনে নেওয়া আসলে তার পক্ষে আসলে সম্ভব নয়। সিদ্ধান্তের বাইরে যাওয়া, তার বাহিনী তার নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে এটাই প্রধান কারণ হিসাবে কেউ বলতেই পারেন। এখন আমি একটা অল্টারনেটিভ যে ন্যারেটিভটা আমাদের ছিল সেটা কি মিথ্যা? উত্তর হচ্ছে সেটাও মিথ্যা না। এটা সত্য যে সেনাবাহিনী, এতে আমরা আমাদের সেনাবাহিনীর মধ্য বা নিম্ন পর্যায়ের, আমি উপরের টপ পর্যায়ে খুব বেশি আসলে ধর্তব্যে আনি না, কারণ এই পারসেপশন আছে এবং এটা যৌক্তিকভাবেই মনে করি সেনাবাহিনীর একটা পর্যায়ের পর থেকে উপরের দিকে শেখ হাসিনা জাস্ট খুঁজে খুঁজে তার অতি অনুগত লোকজনকেই প্রমোশন দিয়ে তুলেছেন। আমাদের সেনাবাহিনীকেও ধ্বংস করে ফেলা হয়েছে বেসামরিক প্রশাসনের মতো দলীয়করণ করতে গিয়ে, শুধুমাত্র তার ক্ষমতাকে যাতে চ্যালেঞ্জ করা না হয় সেটা নিশ্চিত করতে। তো ফলে আমি উপরের দিকটাকে বাদ দিয়ে এভাবে বলি, কারণ ওই অভ্যুত্থানের সময় আমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের সেনাপ্রধান বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যদেরকে নিয়ে একটা বড় সভা করেছিলেন এবং সেখানে রাইটলি ওখানে প্রেজেন্ট থাকা অনেকে, যাদের সাথে
আমাদেরও প্রচুর অনেক মানুষের যোগাযোগ আছে, তারা রাইটলি জানিয়েছেন সেখানে সেনাবাহিনী অ্যাজ এ হোল শেখ হাসিনার পক্ষে আসলে আর ওভাবে দাঁড়িয়ে জনগণকে হত্যার জায়গায় যেতে চায়নি। এই চাপটা তীব্র ছিল, সুতরাং সেনাপ্রধান চাইলেও শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে পারতেন আমার মনে হয় না, বা শেখ হাসিনা তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি মুহূর্তে যেন ওয়াকিরুজ্জামানকে সরিয়ে আরেকজন জেনারেলকে যদি সেনাপ্রধান বানিয়েও দিতেন, তার আরও অনুগত হোক, তার সেনাবাহিনীর উপরে সেই কমান্ড রাখা এবং তাদেরকে দিয়ে জনগণকে গুলি করে শত শত হাজার হাজার মানুষ হত্যা করানো সম্ভব ছিল বলে আমার মনে হয় না। আর যদি সেটাকে করতেও যেত, আমি মনে করি শেখ হাসিনার আসলে পতন ঠেকানো যেত না। এটা রাইটলি আমাদের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের লোকজন বুঝেছিল হত্যার সংখ্যা বাড়ানো যেতে পারে, মানুষ খুনের সংখ্যা বাড়ানো যেতে পারে। সো রাইটলি সেনাবাহিনী এই ক্রান্তি লগ্নে শেষ পর্যন্ত তারা শেখ হাসিনার পক্ষে না দাঁড়িয়ে সরে এসেছেন, এবং আমি বিশ্বাস করি জাতিসংঘের এই পদক্ষেপ ঘোষণা না হলেও এই ঘটনাটা ঘটতো। এটা ঠেকানোর আসলে কোনো সুযোগ ছিল না, কারণ আবারও বলছি মধ্য থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়েছিলেন খুব কঠোরভাবে। তবে একই সাথে এটা সত্য, জাতিসংঘের এই ধরনের হুমকি, এই ধরনের কড়া হুঁশিয়ারি অনেক দ্রুত কাজটা করেছে, অনেক সহজে কাজটা করেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের মতো মানুষ যখন এই হুমকি সেনাবাহিনীকে দেন, সেটাকে তারা কগনিজেন্সে নিতে বাধ্য হয়েছিল এবং সেটাও কাজ করেছে। এবং এটা একটা নতুন আলোচনা আমরা সামনে আস্তে আস্তে পাবো, সেটা হচ্ছে আমাদের এই মুভমেন্ট একেবারেই কোনো রকম কোনো বিদেশি সাহায্য ছাড়া হয়েছে কিনা, সেই আলাপটা নতুন করে আসবে। কারণ যত দিন যাচ্ছে আমরা দেখছি আমাদের মাঠের অভ্যুত্থানে যারা ছিলেন তাদের নিরাপত্তা সহ বিভিন্ন দায়িত্বে আন্তর্জাতিক সংস্থা বা আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দূতাবাস বা তাদের এক ধরনের ইনভলভমেন্টের কথা আস্তে আস্তে সামনে আসছে। জাতিসংঘের মতো গ্লোবাল প্রতিষ্ঠান এখানে দায়িত্ব পালন করেছে, খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। এরকম হয়তো আরও কিছু আসবে, আরও কিছু যোগ হবে। এটা আমাদের সঠিক ইতিহাস লিখে রাখার জন্যই এটা কাজে লাগবে। কিন্তু এই মুভমেন্ট বিদেশিরা টাকা ঢেলে, বিদেশিরা টাকা দিয়ে একটা অভ্যুত্থান সংগঠিত করেছে বলে যে ন্যারেটিভ দীর্ঘদিন থেকে মূলত আমলিক তো করছে, তাদের কথা সরিয়ে রাখি, ভারতও দেওয়ার চেষ্টা করছে, এটা একেবারে ফালতু, একেবারেই ফালতু। এই ধরনের কিছু কিছু কাজ যেগুলো ক্যাটালিস্টের মতো কাজ করেছে, ওটুকুই। এই ঘটনাটা আমরা ঘটিয়েছি, এই দেশের জনগণ ঘটিয়েছে, এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই। এইরকম একটা ঘটনা, আরেকটা ঘটনা, আরও দু চারটা ঘটনা যুক্ত হতেই পারে। আমরা আবারও বলছি, এগুলো আমরা প্রকাশিত হোক বলেই আমরা চাই, আমরা একটা সঠিক ইতিহাস এই গণ অভ্যুত্থানের লিখতে চাই। তো সেই সবের জন্যই এটা লাগবে, এটা ইতিহাসের পার্ট হিসেবে। কোনো ইতিহাসকে আমাদের ভালো লাগুক খারাপ লাগুক আমরা লুকোতে চাই না, সেটা আসুক। কিন্তু সব কিছুর পরও উইথ সাম হেল্প ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এটা আমাদেরই গণ অভ্যুত্থান, এটা আমরাই ঘটিয়েছি। এবং এমন একটা সময় ঘটিয়েছি যখন দীর্ঘদিন শেখ হাসিনাকে চাপ দেয়া আমেরিকাও কার্যত সরে গিয়েছিল ভারতের পাল্টা চাপের ফলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশের জনগণ এই ঘটনা ঘটিয়েছে, তাতে এই সত্যের কোনো এদিক সেদিক আসলে হয় না। গেল কয়েকদিন আগে ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করেছে, এই দলটির একদম কি পয়েন্টে যিনি বসে আছেন, নাহিদ। জুলাই অভ্যুত্থান থেকে উপদেষ্টা থেকে সরাসরি একদিন পরে তিনি দলটির প্রধান, মানে প্রধান পদেই তার লাইফের এই সময়টা অতিবাহিত হচ্ছে। গতকালকে একটা টক শোতে বিএনপির একজন ঊর্ধ্বতন নেতার একটা বক্তব্য শুনছিলাম। কোথাও না কোথাও আমার বিশ্বাস হালকা হালকা হচ্ছে যে আসলে কি বিষয়টা এরকম। কেউ কেউ বলছেন যে একটা পরিকল্পনা করে পদত্যাগ করেছেন আপনার নাহিদ। তো পরিকল্পনা দলটির প্রধান হিসেবে দায়িত্ব না, শুধু তা না, নির্বাচন যেন এই বছর হতে না পারে, মাঠ পর্যায়ে রাজনৈতিক দল গঠন করে সেটাকে সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে দাঁড় করানোর একটা পরিকল্পনা আছে বলে বিএনপি মনে করছে। এই মুহূর্তে ছাত্রদের এই নতুন দলটি বা তাদের নেতারা এমন এমন বক্তব্য দিচ্ছেন, কারো কারো বক্তব্য একদম ফ্যাসিস্ট আকারে চলে যাচ্ছে, মুখে আনতে দিব না, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। যাই হোক, এখন এই ধূপে টিকবে না, সার্জির যে বক্তব্য দিচ্ছে এটা টিকবে না। তাহলে টিকার জন্য কোনটা দরকার, যে আসলে কি ইউনূস সরকার একটা নির্বাচন করার মতন দেশে পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা মানে কি কন্ট্রোলে আছে না। এখন এই যে আইন শৃঙ্খলা কন্ট্রোলে নাই, এটার ফায়দা কারা নিচ্ছে? কেউ কেউ বলছেন যে এটার ফায়দা জাতীয় নাগরিক পার্টি তারা নিচ্ছে। কিভাবে নিচ্ছে? আচ্ছা, নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে যখন একটা জোয়ার উঠছে বা বিএনপি চাচ্ছে, আম জনতার মধ্যে অধিকাংশ মানুষ চাচ্ছে একটা নির্বাচন হোক, কিন্তু সেই নির্বাচনকে কোনোভাবেই শেখ হাসিনার বিচারের আগে, ফাঁসির আগে হইতে দেবে না। এটা কি একদিনের কোনো ব্যাপার? এক্সিকিউশন, প্রসেসিং, বিচারের নানান ধাপ, অ্যাপিলিং, এগুলা করতে করতে ভাই মোটামুটি 15-20 বছর লেগে যাবে। এখন এই যদি এই সিস্টেমে হাঁটে, তাহলে তো আগামী 15 বছর এই ইউনূস ক্ষমতায় থাকবেন, ছাত্রদের পার্টি ফুইলা ফাইপা কলা গাছ হবে,
সুযোগ বুঝা তাদের হাতে ক্ষমতা দিয়া ইউনূস হয়তো পদত্যাগ করবেন, বিষয়টা বিএনপি এরকমই মনে করছে। এখন কেন নির্বাচন হওয়া যাবে না, যৌক্তিক একটা ব্যাখ্যা দিচ্ছেন নাহিদ, কিন্তু তার বক্তব্যটাকে বিএনপি কাউন্টার করছে অন্যভাবে। তিনি বলছেন চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে। কেন কঠিন হবে? কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। এখন বিএনপি নেতা যারা, তারা মনে করছেন তার মানে সরকারই চাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক। একটা দোহাই দেওয়া যাচ্ছে, সংস্কার না। সংস্কার মানুষের কাছে একটা ওয়ার্ড হয়ে গেছে, লাইক আওয়ামী লীগের সময় উন্নয়ন টাইপের, আর ইউনূস সরকারের সংস্কার এগুলো পাবলিকের কাছে এক ধরনের খেলাধুলামূলক শব্দে পরিণত হয়েছে, তাই না? খেলা হবে টাইপের। তো প্রকৃত প্রেক্ষাপট আমরাও যেটা বলতেছিলাম এতদিন যাবত, যে এই সরকারের অধীনে একটা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলিং করা দরকার, ডক্টর ইউনূস কি পারছেন? প্রতিদিন মব জাস্টিস হচ্ছে, কথিত গ্রেপ্তার হচ্ছে, পরের দিন জামিনও হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনে এই সরকার কি আসলে নির্বাচনটাকে দিতে পারবেন এবং মাঠটাকে সামলাইতে পারবেন? 95% মানুষের মনে সন্দেহ পারবে না। আর এই যে পারবে না, এই ইস্যুটাই জাতীয় নাগরিক পার্টির জন্য আশীর্বাদ। নাহিদ বলছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 7 মাসে কন্ট্রোল করতে পারে না, তো তুমি তো সরকারে ছিলা। বিএনপি বলছে কেন পারে নাই? কারণ সরকার চায় না। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল হয় তখন আরো চাপ বাড়বে যে হ্যাঁ পরিবেশ শান্ত, সবকিছু ওকে, এবার নির্বাচন দেন। বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, পুলিশ কাজ করছে না, ফাংশন করছে না। কেউ বলছেন পুলিশকে তো ফাংশন করতে দেওয়াই হচ্ছে না, তাদের মাথার উপর একটা করাত ঝুলাই রাখা হয়েছে, বেশি কিছু করতে গেলে তুমি ফেসিস্টের দোষর, চাকরি হারাবা। কেউ বলছেন যে এটা পরিকল্পনা করে তিনি পদত্যাগ করেছেন, একজন রিয়াল পলিটিশিয়ান যেমন করার কথা। আবার ওইদিকে সরকারে তাদের দুজন আছে, যারা সরকারে আছে তারা প্রভাব বিস্তার করছেন, যে এখন মাঠে যারা নামছেন তারা রাজনীতির মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। সরকার থেকে শুরু করে এই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তারা একমাত্র দল যারা চায় না 2026 নির্বাচন হোক। নানান যদি কিন্তু অথবা সম্ভাব্য তথাপি। আর এতে ছাত্রদের সুবিধা হবে। কেন হবে? নতুন পার্টি হিসেবে মানুষের কাছে পৌঁছা, তাদের এথিক্স গুলা পৌঁছে দেওয়া, রাজনীতির মাঝে একটু শক্তিশালী হওয়া, কমিটি গুলা গোছানো, গ্রামে গঞ্জে কমিটি দিয়ে কর্মীদের সংখ্যা বৃদ্ধি করা, এই অ্যাক্টিভিটিস গুলা যেগুলো বিএনপি জামাত এত বছর করে ফেলছে, তাদের দরকার নাই। বাট দরকার হচ্ছে ছাত্রদের। আবার লম্বা সময় গেলে কিভাবে ছাত্রদের জন্য সুবিধা, এই যে ধরেন বিএনপি রডের ব্রিজ খুললা লয়া জায়গা, দেখা ভাবা যায় আস্থা রডের ব্রিজ খুললারা লয়া জায়গা, মানুষ এগুলো দেখছে। তারপরে হচ্ছে ঝুট ব্যবসা নিয়ে নিজেরা 10 টাকা ফালাই দিছে, জলমহলে 6 কোটি টাকার মাছ লুট হয়ে যাচ্ছে, চান্দাবাজি হচ্ছে। কুমিল্লার একজন ভাইরাল ঠিকাদাররা কয় 2 লাখ টাকার প্রোগ্রাম করছে, 5,000 টাকা দিচ্ছেন। মানুষ বিএনপির প্রতি বিরক্ত হচ্ছে, আর এই বিরক্তিটা জাতীয় নাগরিক পার্টির জন্য সুবিধা। সার্জিস ইফতারের সময় বলতেছে একজন রিকশাওয়ালারে মার্কা দেখা ভোট দেওয়া যাবে না। আমাদের বড় রাজনৈতিক দলগুলো জানে যখন নির্বাচন হয় এই নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, এগুলোর একটা ফ্লো ক্রিয়েট হয়। সবকিছু মিলিয়ে কেউ বলার চেষ্টা করছেন যে পদত্যাগের আগেই মাস্টার প্ল্যান করে আসছিল নাহিদ ডক্টর ইউনূসের সাথে মিলে। বাট এই কথাগুলোর আবিধানিক কোনো প্রমাণ নেই, কোন রকম কিছুই নাই। এখন বিএনপি তাদের রাজনৈতিক বক্তব্য দিবে, আর তারা তো এখন আর ছাত্র না, রাজনৈতিক দল। এতদিন তারা জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী, এগুলোর কিন্তু বলার সুবিধা নাই। একটা পলিটিশিয়ান দল হিসাবে তাদেরকে একজন পলিটিক্যালি আমরা মানে কথা বলবো, সমালোচনা হবে, আলোচনা হবে, এগুলো মাইনে নিতে হবে। যেটা শেখ হাসিনা মানে নাই, তার বিরুদ্ধে যখন মানুষ সমালোচনা করতো, দ্যাটস ওয়াই 5ই আগস্ট ছিল। দিন শেষে কি ঘটবে জানি না, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি, তার মানে বিএনপির যে নেতা এই কথাটা বলছিলেন দীপ্ত টিভিতে একটা প্রোগ্রামে মনোযোগ দিয়ে শুনছিলাম, পরে মনে হলো যে আসলেই তো বিষয়টা এরকম। এটাতে লাভ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে ইউনূস সরকারের লাভ নাই, মানে ইউনূস সরকারের লাভ আছে, জাতীয় নাগরিক পার্টির লাভ নাই। আবার জাতীয় নাগরিক পার্টির যেহেতু বসই হচ্ছেন পেছন থেকে এই উপদেষ্টা প্যানেল, পুরাটাই ছাত্রদের মানে এই জাতীয় নাগরিক পার্টি মুখী, তো সেখান থেকে ফয়দাটা কার হবে? বিপদে পড়বে বিএনপি, জামাতও কিছুটা। দুধের দোয়া তুলসী পাতা জামাতও না, বিভিন্ন জায়গায় এদেরও কিন্তু অপকর্ম সামনে আসছে কিনা, আসা শুরু হয়েছে। বিএনপির 100-এ তাদের 10ও হচ্ছে, তো ছাত্রদেরকে হচ্ছে না, এদেরও হচ্ছে। চান্দাবাজি, বিভিন্ন জায়গায় মব জাস্টিস, এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, দেখা গেল যে মবের উস্কানিদাতা এদের মধ্যে। তবে ফাইনালি
এটার ফলটা খাবে জাতীয় নাগরিক পার্টি। তবে বিএনপি বলছে যে বিষয়টা কিন্তু এরকম না, এক মাঘে শীত যায় না। বিএনপি মাঠে নামলে ডক্টর ইউনূস তিনি হচ্ছেন শক্তির ভক্ত নরমের জম, এমনটাই মনে করছেন যে ছাত্ররা এটা হুঁশিয়ারি দিলে তিনি সিদ্ধান্ত বদলান। বিএনপি মাঠে নেমে হুঁশিয়ারি দিলে তখন খেলা জমবে, কি ঘটবে জানি না, তবে অস্থির একটা পরিস্থিতি হবে। ভালো থাকুন। অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, সে কারণে এবছর জাতীয় নির্বাচন করা কঠিন হবে বলে রয়টার্সকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদের অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া ও নতুন দল গঠন করা থেকে শুরু করে সেকেন্ড রিপাবলিক নিয়ে সমালোচনার জবাবও দেন এনসিপি প্রধান। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তাই বর্তমান ও আগামীর বাংলাদেশ নিয়ে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সাক্ষাৎকারে তিনি জানান, চলমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাতে চলতি বছর জাতীয় নির্বাচন করা বেশ কঠিন হবে। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। এ সময় সেকেন্ড রিপাবলিক প্রশ্নে এনসিপি আহ্বায়ক জানান, শুধু সরকার না, নিয়মের গঠনও পরিবর্তন হবে, সংবিধান থেকে শুরু হবে এই পরিবর্তন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনার জবাবও দেন তিনি। তারা বলতেছে প্রথম রিপাবলিককে প্রয়োজনীয়তা শেষ হয়ে গিয়েছে কিনা, কেন আমাদের দ্বিতীয় রিপাবলিকের কথা বলা লাগতেছে। আমরা বলতেছি যে আমাদের যে বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। আন্দোলনের নেতৃত্বে থাকার প্রেক্ষিতে তারা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন উল্লেখ করে নাহিদ জানান, কোনো গোষ্ঠীর স্বার্থে নয়, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বপ্ন সমুন্নত রাখতেই গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। ছিল না যে আমরা সরকার গঠন করব। সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।